হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাতা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সাধারণত ডিএলএড পার্ট 2 এর যে এডুকেশনাল স্টাডিজ বিষয়টি আছে, সেই এডুকেশনাল স্টাডিজের আজকের প্রথম অধ্যায় থেকে যত যা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষার দার্শনিক ধারণা। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে শিক্ষার দার্শনিক ধারণা, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় থেকে তোমাদের যত যা গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলির সমাধান করাবো, তোমরা প্রত্যেকে দেখতে থাকো। তোমাদের প্রথম প্রশ্ন যেটি আছে সেটা হলো, দেখো, মানব প্রকৃতির ব্যাখ্যা সাধারণভাবে কয়টি দিক থেকে বিচার করা হয়? দুটি দিক, তিনটি দিক, একটি দিক, নির্ভর করে বিচারকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো দুটি দিক থেকে। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্নটি দেখো, যে বস্তুর বৈশিষ্ট্য হলো স্থান অধিকার করে থাকা, ইন্দ্রিয়গ্রাহ্য অবস্থান পরিবর্তনের জন্য শক্তির প্রয়োগের প্রয়োজন হয়, উপরের সবগুলি। তো সঠিক উত্তর যেটি হবে উপরের সবগুলি। কারণ দেখো, একটা যে এটা ধরো একটা বস্তু, এটা দেখো স্থান অধিকার করে আছে, নির্দিষ্ট একটা স্থান অধিকার করে আছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এবার একটাকে আমি যদি এখান থেকে এখানে সরাতে চাই, তো অবস্থার পরিবর্তন করব, তার জন্য কি এ তো নিজে নিজে সরতে পারবে না, আমাকে একে ধরে সরিয়ে আনতে হবে, তাই তো? তো ধরিয়ে সরিয়ে আনার জন্য কি অবস্থার পরিবর্তন হচ্ছে, তার জন্য কি শক্তির প্রয়োজন হচ্ছে, সেই জন্যই উপরের সবগুলি হচ্ছে সঠিক। এরপর পরবর্তী প্রশ্ন, যে নিম্নের কোনটি মানুষের প্রকৃতি নয়? নিজের উদ্দেশ্য স্থির করতে পারা, অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করা, কর্মে প্রবৃত্ত হতে পারা, সিদ্ধান্ত নিতে পারা। দেখো, মানুষের প্রকৃতি দেখো দেখো নিজে উদ্দেশ্য স্থির করতে পারে, এখানে আমাকে নয় বলেছে, তাই তো? দেখো, কর্মে প্রবৃত্ত হতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। তাহলে সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ। অপশান নাম্বার খটা দেখো সঠিক উত্তর, কারণ অবস্থার পরিবর্তনের জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করা প্রয়োজন, কিন্তু মানুষের বাইরে থেকে শক্তির প্রয়োগ করতে হয় না, সেই জন্য এটাই হচ্ছে তোমাদের ভুল আছে এখানে। এরপর পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। 4 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক মতবাদে মানসিক ক্রিয়াকলাপকে দৈহিক ক্রিয়াকলাপে রূপ দিতে সক্রিয় হতে দেখা যায়? কোন দার্শনিক মতবাদে মানসিক ক্রিয়াকলাপকে দৈহিক ক্রিয়াকলাপে রূপ দিতে সক্রিয় হতে দেখা যায়? অপশান নাম্বার ঘটা হচ্ছে সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, যে দেখো 5, শিশু জন্মগ্রহণ করার সময় তার মন পরিষ্কার স্লেটের মতো থাকে, কার উক্তি এটি? এটা তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, তোমরা তোমাদের বইটা টেক্সট বইটা ভালো করে পড়বে একটু, এটা বারবার আছে, তোমরা এখানে আরামসে এটা দেখতে পাবে, আর সেই জন্য তোমাদেরকে বলে এটা তোমরা কমেন্ট উত্তর জানাবে। এরপর 6 দ্বৈতবাদের শিক্ষাগত তাৎপর্য হলো, দ্বৈতবাদের শিক্ষাগত তাৎপর্য হলো মানসিক শক্তিগুলি অনুশীলন ব্যবস্থা করা, মানসিক শক্তিগুলি কিনা অনুশীলনের ব্যবস্থা করা, দৈহিক প্রক্রিয়াগুলির অংশগ্রহণ, মানসিক শক্তি ও দৈহিক প্রক্রিয়াগুলির মধ্যে মিথস্ক্রিয়ার সহযোগিতা করা, উপরের সবগুলি ঠিক। সঠিক উত্তর হবে উপরের সবগুলি ঠিক। ঠিক আছে, এরপর পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো, ক্রমবিবর্তন তত্ত্বের উদ্ভাবক কে? ক্রমবিবর্তন তত্ত্বের উদ্ভাবক হচ্ছে অপশান নাম্বার গ, ডারউইন। এখন নেক্সট প্রশ্নে আসা যাক। 8 নম্বর প্রশ্নটা হলো, শিশুর জন্মগ্রহণকালে তার মন পরিষ্কার স্লেটের মতো থাকে, এই তত্ত্ব শিক্ষার কী কী সীমাবদ্ধতা সৃষ্টি করে? অপশান নাম্বার ক, শিক্ষকের ভূমিকা বিশেষ প্রাধান্য পায়। অপশান নাম্বার খ, শিক্ষার বিষয় পূর্বেই স্থির করা হয়ে যায়, নতুন কিছু শেখার সুযোগ কম। শিক্ষার বিষয় পূর্বেই স্থির করা হয়ে যায়, নতুন কিছু শেখার সুযোগ কম। অপশান নাম্বার গ, জ্ঞানকে আচরণে রূপ দেওয়া জটিল হয়। আর সবগুলি সঠিক উত্তর হবে সবগুলি, কারণ দেখো, শিশুর মনটা যেহেতু পরিষ্কার একটা স্লেটের মতো, সেখানে আমি যেটা করব সেটাই। আর সেটা দেখো শিক্ষকের ভূমিকা, এক্ষেত্রে দেখো শিক্ষকের ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ হতে হবে, তাই তো?
শিক্ষকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হতে হবে। 2 যেরকম আছে যে শিক্ষার বিষয় পূর্বেই স্থির করা হয়, কারণ এদের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম তৈরি করা হয়, সেই জন্যই বলেছে। কারণ নতুন কিছু শেখার সুযোগ কম থাকে এদের, নতুন কিছু শেখানো বা শেখার সুযোগ কম থাকে আর কি। জ্ঞানকে আচরণের রূপ দেওয়া জটিল হয়, জ্ঞানকে আচরণের রূপ দেওয়া জটিল হয়, কারণ যেহেতু তাদের মন পরিষ্কার স্লেটের মতো। সেই জন্য সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, সবগুলি। এরপর নেক্সট প্রশ্নটা দেখে নেওয়ার আগে এটা একটু পরিষ্কার করে দিই। দেখো 9 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হলো, মানুষের ক্রমবিবর্তনের ফলে যে মৌলিক প্রবৃত্তিগুলি দেখা যায় বা দেখা দেয় তার সংখ্যা কটি? তার সংখ্যা হচ্ছে অপশান নাম্বার খ 3টি। এরপরে দেখো নিচের কোনটি মৌলিক প্রবৃত্তি নয়? যৌনতা, বাৎসল্য, ক্ষুধা, ভয়। দেখো মৌলিক প্রবৃত্তি নয় বলেছে, মৌলিক পবিত্র দেখো এগুলো সব, তাহলে মৌলিক পবিত্র দেখো যৌনতা, ক্ষুধা আর ভয়, একমাত্র হচ্ছে অপশান নাম্বার খ বাৎসল্যটাই হচ্ছে কিনা তোমার মৌলিক পবিত্র নয়। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোন দার্শনিক মতবাদটি একত্ববাদে বিশ্বাসী? নিচের কোন দার্শনিক মতবাদটি একত্ববাদে বিশ্বাসী? সঠিক উত্তর হবে উপরের সবগুলি। কারণ হচ্ছে দেখো এখানে, কারণ যেটা দেখো এখানে হচ্ছে প্রকৃতিবাদ, আদর্শবাদ, প্রয়োগবাদ সবগুলিই থাকে একত্ববাদে বিশ্বাসী, ঠিক আছে? সেই জন্য সঠিক উত্তর হবে উপরের সবগুলি। এরপর দেখো পরবর্তী প্রশ্নে আসা যাক, নিচের কোনটি সঠিক নয়? মানসিক ক্ষমতা দ্বারা শিশু, দেখো অপশান নাম্বার ক স্মরণ করে, অপশান নাম্বার খ কল্পনা করে, অপশান নাম্বার ঘ হচ্ছে দেখো কারণ নির্ণয় করে। মানসিক ক্ষমতার দ্বারা শিশু মানে কোনটা সঠিক নয়? দেখো এগুলো তিনটেই করে, স্মরণ করতে পারে মানসিক ক্ষমতার দ্বারা, কল্পনাও করতে পারে, যে কোনো জিনিসের কারণ নির্ণয় করতে পারে কী কারণে হয়েছে। কিন্তু দেখো মানসিক ক্ষমতার দ্বারা শিশু সংবেদন গ্রহণ করতে পারে না, সেই জন্যই সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ সংবেদন গ্রহণ করা, ঠিক আছে? এরপরে পরবর্তী প্রশ্নে আসা যাক। দেখো 13 নম্বর প্রশ্নটি হলো, মানুষের প্রকৃতি অপরিবর্তনীয় এই ধারণার উৎস হলো দ্বৈতবাদ, একত্ববাদ, মানুষের প্রকৃতির সামাজিক ভিত্তি, উপরের সবগুলি। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো উপরের সবগুলি, অপশান নাম্বার ঘটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 14 নম্বর প্রশ্ন, নিম্নে কোনগুলি অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস? নিম্নের কোনগুলি অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস? দেখো অপশান নাম্বার কয়েতে যেটা আছে দেখো সংবাদপত্র, বেতার, দূরদর্শন, দেখো এগুলো সবই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার উৎস। তাহলে সঠিক উত্তর যেটি হবে অপশান নাম্বার ঘ উপরের সবগুলি হবে সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্নে আসা যাক। দেখো নিম্নের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য নয়? অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য নয় যেটা, সেটা হচ্ছে দেখো অনিয়ন্ত্রিত শিক্ষার জন্য কোনো নির্দিষ্ট সময় থাকে না, এখানে যতক্ষণ ইচ্ছা শেখা যায়, এর জন্য কোনো নির্দিষ্ট টাইম টেবিল বা সময় থাকে না, সেই জন্য এটা হচ্ছে অপশান নাম্বার গ শিক্ষার সময় নির্দিষ্ট থাকে, এটাই হচ্ছে সঠিক উত্তর, এটাই বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? নয় বলেছে যেহেতু এটা হবে সঠিক উত্তর। এরপরে দেখো 16 নম্বর প্রশ্নটা, দেখো শিক্ষার প্রক্রিয়া ক ভাগে বিভক্ত? 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে? সঠিকভাবে বলা যায় না, শিক্ষার বিভাগ ক ভাগে বিভক্ত এটা বলেছে। তো সঠিক উত্তর যেটি হবে সেটি হলো 3 ভাগে, অপশান নম্বর কটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো কোন দার্শনিক মতবাদে বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে গণ্য করা হয়েছে? কোন দার্শনিক মতবাদে বিদ্যালয়কে সমাজের
ক্ষুদ্র সংস্করণ হিসাবে গণ্য করা হয়েছে। অপশান নাম্বার গ হলো সঠিক উত্তর। অপশান নাম্বার গ, প্রয়োগবাদ। এরপর পরবর্তী প্রশ্ন আসা যাক। দেখো 18 নম্বর প্রশ্নটি দেখো যে প্রথাগত শিক্ষা প্রক্রিয়ার সীমাবদ্ধতা হলো, প্রথাগত শিক্ষা প্রক্রিয়ার সীমাবদ্ধতা হলো শিক্ষায় সুযোগের অভাব, শিক্ষক নির্ভরতা, পরীক্ষা কেন্দ্রিকতা, উপরের সবগুলি। প্রথাগত শিক্ষা বলেছে 18টা। দেখো প্রথাগত শিক্ষার প্রক্রিয়া সীমাবদ্ধতা হলো, দেখো শিক্ষায় সুযোগের অভাব, শিক্ষক নির্ভরতা, পরীক্ষা কেন্দ্রিক। তাহলে উপরে সবগুলি হবে সঠিক উত্তর। উপরে সবগুলি অপশান নাম্বার ঘ। এরপরে দেখো 19 নম্বর প্রশ্নটি দেখো যে প্রথাগত শিক্ষা প্রক্রিয়ার প্রধান প্রতিষ্ঠান হলো, যে প্রথাগত শিক্ষা প্রক্রিয়া এর প্রধান প্রতিষ্ঠানটি কি? উত্তর হবে বিদ্যালয়, কারণ বিদ্যালয়ে প্রথাগতভাবে শিক্ষা প্রক্রিয়া চালানো হয়, সেই জন্যই হচ্ছে বিদ্যালয়। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষার প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো, প্রথা বহির্ভূত শিক্ষা প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো শিক্ষায় চার দেয়ালের মধ্যে আবদ্ধ নয়, বিদ্যালয় মানে শিক্ষালয় আর কি। তারপরে দেখো খ, পাঠ্যক্রম নির্বাচনের স্বাধীনতা। অপশান নম্বর গ, জীবনব্যাপী শিক্ষার সুযোগ। অপশান নম্বর গ, উপরের সবগুলি। দেখো প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য দেখো, দেখো এখানে শিক্ষালয় বা বিদ্যালয় চার দেয়ালের মধ্যে আবদ্ধ নয়, এটা তো ঠিক আছে। এরপর দেখো পাঠ্যক্রম নির্বাচনের স্বাধীনতা থাকে, এটাও ঠিক। জীবনব্যাপী শিক্ষার সুযোগ থাকে, তাহলে এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, উপরের সবগুলি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। এভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এমসিকিউগুলো আগে সলভ করাবো, এমসিকিউ এর পর 2 নম্বরগুলো, এরপর বড় প্রশ্ন। প্রায় পুরো বিষয়টাই কভার করিয়ে দেবো তোমাদের, কোনো চিন্তা থাকবে না। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দেবো যেগুলো পরীক্ষায় আসার মতো। তো ওকে, গুড বাই, রাখছি তাহলে। আজকে এখানে ক্লাসটি শেষ করছি।